আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জানাবো, দখলদারদের ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল। আলহামদুলিল্লাহ, এবার দখলদার ইসরায়েলি বাহিনীকে বিপদে ফেলতে নতুন নতুন কৌশল বেছে নিচ্ছে ইরানের সেনাবাহিনী। ইরানের এক একটি কৌশলে ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত প্রচেষ্টা। অবস্থায় কোনোভাবে আর ইহুদিবাদীরা নতুন করে ভালো কোনো কিছু অর্জন করতে পারছে না, যেটি ইহুদিবাদীদের জন্য খুবই ভয়ানক এক পরিস্থিতি বয়ে আনছে। এরপর জানাবো, জম্মু কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, নিহত ভারতীয় সেনা। অপারেশন সিন্দুরের পর ফের বড় ধরনের গুলির বিনিময় ঘটেছে ভারত পাকিস্তান সীমান্তে। অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে মারা গেছে অসংখ্য ভারতীয় সেনা। এবার পাকিস্তান শিক্ষা দেবে ভারতকে। এদিকে ইরাক, বাংলাদেশ সহ ৫ দেশের বিরুদ্ধে অভিযোগের তীর পাকিস্তানের। ৪০ বছরের বেশি সময় ধরে ৫টি দেশ থেকে ৩০ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার ঋণ ফেরত পেতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। দেশটির সরকারি অডিটে আজ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানাবো, পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের ঘোষণা দিল রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রদের। পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং প্রতিবেশী দেশ বেলারুশ। আসন্ন সামরিক মহড়ায় এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খেনিন। আজ তিনি এই কথা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, একটি দল হাসিনা মার্কা যেন তেন তামাশার নির্বাচন করতে চায়, অভিযোগ জামাত ইসলামের। বাংলাদেশে একটি দল এখনও শেখ হাসিনার পথেই হাঁটছে এবং একটি যেন তেন মার্কা নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করেছেন জামাত নেতা। জামাত ইসলামের নেতাকর্মীরা জানিয়েছে, এই ধরনের নির্বাচন আমরা কখনোই গ্রহণ করতে পারিনি। এই ধরনের নির্বাচন দিয়ে দেশটাকে আবারও অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলকে ধাঁধায় ফেলতে ইরানের নতুন কৌশল। ইসরায়েল হত্যা করতে পারে এই আশঙ্কায় অন্তত ১৫ শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে আত্মগোপনে পাঠিয়েছে ইরান। তাদের কয়েকজনের দেহরক্ষীও বদল করা হয়েছে, যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। তাদের জায়গায় পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে দখলদাররা। ২০১০ সাল থেকে দেশটির বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে গুপ্ত হত্যা করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে তথ্য পেতে দেশটিতে গুপ্তচর বৃত্তি করছে মোসাদের এজেন্টরা। গত জুনে ইরানে হামলা চালিয়ে ১২ দিনে অন্তত ৩০ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েলের। পরই পরমাণু বিজ্ঞানীদের নিরাপত্তা জোরদার করে তেহরান। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে দেশজুড়ে অভিযান চালায় ইরান সরকার। মোসাদের এজেন্ট সন্দেহে ইতিমধ্যে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গত সপ্তাহে ২০ জনকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার হন রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী। ইরানের পরমাণু বিজ্ঞানীদের সংবেদনশীল তথ্য ইসরায়েলকে দিয়েছিলেন তিনি। আদালতে দোষী সাব্যস্তের পর বুধবার তাকে ফাঁসি দেওয়া হয়। সম্প্রতি টেলিগ্রাফে ইরানের কর্মকর্তারা জানান, ইসরায়েল হত্যার পরিকল্পনা করছে এমন তালিকাভুক্ত প্রায় ১০০ পরমাণু বিজ্ঞানীর মধ্যে অন্তত ১৫ জন আত্মগোপনে রয়েছেন তেহরান ও
উত্তর উপকূলের শহরগুলোতে পরিবারের সঙ্গে নিরাপদ বাড়িতে সার্বক্ষণিক সুরক্ষার জন্য থাকছেন তারা। যাদের দেহরক্ষীর উপর আস্থা ছিল না তাদের নতুন দেহরক্ষী দেওয়া হয়েছে। তবে ইসরায়েল বলছে ইরানের পরমাণু কর্মসূচিতে অংশ নিলে সেই বিজ্ঞানীরা স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সে সঙ্গে নিহত এবং আত্মগোপনে থাকা ইরানি পরমাণু বিজ্ঞানীদের স্থলাভিষিক্ত বর্ধিত নিরাপত্তা সত্ত্বেও আতর্কিত হামলার ঝুঁকি রয়েছে। জম্মু কাশ্মীরে ফের গুলি বিনিময়, নিহত ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পর ফের বড় ধরনের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে। এতে কয়েকজন ভারতীয় সেনা নিহত হয়েছে। আজ রাতে উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় পাকিস্তানি বাহিনীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতীয় সূত্র এনডিটিভিকে জানিয়েছে ওই রাতে কিছু অনুপ্রবেশকারী ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে ভারতীয় সেনারা বাধা দিলে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। তাতে এক জওয়ান নিহত হন। অনুপ্রবেশে ব্যর্থ হলেও খারাপ আবহাওয়ার সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় এখনও সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। এটি অপারেশন সিন্দুরের প্রথম বড় হামলা। অপারেশন সিন্দুরের পর এর আগে এত বড় হামলা আর হয়নি। পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার জবাবে ভারতেই সামরিক অভিযান চালায়। তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারত বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন হামলা চালায়। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে অস্ত্রবিরতি চুক্তি হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে পৃথিবীর অর্ধেক ধ্বংস করে দিবে তারা। জানিয়েছে যদি বড় ধরনের কোনো সংঘাতের সৃষ্টি হয় তাহলে তা মেনে নেবে না ভারত ও পাকিস্তান। ইরাক, বাংলাদেশ সহ ৫ দেশের বিরুদ্ধে অভিযোগের তীর পাকিস্তানের। ৪০ বছরের বেশি সময় ধরে ৫টি দেশ থেকে ৩০ থেকে ৩৫ লক্ষ মার্কিন ডলার ঋণ ফেরত পেতে হিমশিম খাচ্ছে পাকিস্তান। দেশটির সরকারি অডিটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। খেলাপি দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইরাক, এরপর রয়েছে সুদান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও গিনি বিসাউ। বহু কূটনৈতিক ও সরকারি প্রচেষ্টা সত্ত্বেও এই দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই ঋণ এখনও পরিশোধ হয়নি। সরকারি নথি অনুযায়ী খেলাপি দেশগুলো হলো ইরাক, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সুদান, গিনি বিসাউ। ১৯৮০ থেকে ৯০-এর দশকে মূলত বাণিজ্য প্রকল্প সরবরাহের খাতের জন্য রপ্তানি ঋণ হিসেবে এই অর্থ দেওয়া হয়েছে। খবর ডেলি ইত্তেহাদের। পাকিস্তানের মুদ্রায় বকেয়া ঋণের পরিমাণ ৮৬ বিলিয়ন রুপির বেশি। এর মধ্যে শুধু ইরাকের কাছেই পাওনা ২৩ কোটি ১৩ লাখ ডলার, যা মোট ঋণের চেয়ে সব থেকে বেশি। সুদানের কাছে বকেয়া ৪ কোটি, বাংলাদেশের কাছে ২ কোটি ১৪ লাখ ডলার চিনি কারখানা ও সিমেন্ট প্রকল্পের জন্য, আর গিনি বিসাউর কাছে ৩৬ লাখ ডলার পাওনা রয়েছে। ২০০৬ থেকে ৭ অর্থবছরে পাকিস্তানের অডিটর জেনারেল কার্যালয়ের প্রথমবারের মতো এই সমস্যাটি চিহ্নিত করেছিল। তবে এরপর থেকে উল্লেখযোগ্য কোনো অর্থ উদ্ধার সম্ভব হয়নি। অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্র দপ্তর, কূটনৈতিক চ্যানেল, যৌথ মন্ত্রী পর্যায় কমিটি স্মারক ও নোটিশ পাঠিয়েও ফল পাওয়া যায়নি। অডিট কর্মকর্তারা বলেন, ঋণ আদায়ের বিষয়ে সর্বোচ্চ রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে নিতে হবে। দীর্ঘ নিষ্ক্রিয় থাকার কারণে রুপির অবমূল্যায়ন সহ আর্থিক ক্ষতির আরও বড় হবে বলে সতর্ক করা হয়েছে। একটি দল হাসিনা মার্কা যেন তেন তামাশার নির্বাচন করতে চায় বলছে জামাতের নায়েবে আমির। একটি দল হাসিনা মার্কা যেন তেন তামাশার নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি বলেছেন, একটি দল বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আগের নিয়মের মাধ্যমেই তারা আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, যেটা আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। আমরা চাই একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব এবং সে অনুযায়ী আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রে মিলিত হয়েছি। কিন্তু দেখা যাচ্ছে একটি দল তারা নিজেদের মতো করে বাংলাদেশে একটি স্বৈরশাসনের প্রবর্তন ঘটাতে চায়, যেটা আগের সরকার যেভাবে একতরফাভাবে নির্বাচন দিত, কিন্তু এত শিক্ষার্থীদের এত অবদানের
ফলেও যদি আগের মতোই দেশে নির্বাচন হয় তাহলে এই রক্ত দেওয়ার মানে কি? তিনি আরও বলেছেন, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই, তাই অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা যে দাবিদাওয়া নিয়ে মাঠে নেমেছি তার একটিও এখনো পূরণ করা হয়নি। সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিবে সেটি ভালো কথা, তবে সে নির্বাচন হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদ যদি না দেয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা কখনোই গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নিয়ে যে আমাদের স্বপ্ন দেখিয়েছেন সে স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই পিআর পদ্ধতির ছাড়া কোনো বিকল্প নেই বলেও জানিয়েছেন জামাতের এই নেতা। তাই অবশ্যই সরকারকে পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।